বাবু, আর ভিতরে যাবেন না, ওদিকে বিপদ আছে। অরিত্র, যাস না, শোন শোন আমার কথা শোন। ও শয়তানের পূজারী, তাই ওর কোনো ক্ষতি হয়নি। ওকে পুড়িয়ে মারতেই হবে। তারা বিল্লার গর্ভগৃহে অনধিকার প্রবেশ করার শাস্তি পাবি তুই। এখানে যারা আসে আমার ইচ্ছায় আসে। ওর হাতে একটা খড়গ। কি করতে চাইছে ও? আতঙ্কে বুকের ভিতরটা ফাঁকা হয়ে আসতে লাগলো আমার। কিন্তু কিন্তু ও নির্বিকার। এসে হাঁটু মুড়ে বসে পড়ল ওই আগুন নারীর সামনে। মাথা নিচু করে দু হাতে উৎসর্গ করার ভঙ্গিমায় খড়গটা তুলে ধরলো ওর নিজের হাতে। তারপর এক হাতে শক্ত করে চেপে চালিয়ে দিল নিচের গলা লক্ষ্য করে। আপনারা শুনছেন চিল্কা বিশ্বাসের কলমে দাঁড়া বিল্লার অভিশাপ। চিল্কা বিশ্বাস পেশায় বাংলা সাহিত্যের শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় তার লেখনী জনপ্রিয়তা অর্জন করেছে, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। শুরু হচ্ছে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় চিল্কা বিশ্বাসের কলমে এবারের গল্প দাঁড়া বিল্লার অভিশাপ। ঝাঁ চকচকে শপিং মলটা থেকে বেরিয়েই বাইরের গরমে শরীরটা ঝলসে গেল শ্রাবণীর। বিরক্তিতে মুখটা কুঁচকে বড় বিগ শপারটা নিয়ে ট্যাক্সির জন্য ওয়েট করতে থাকে সে। হাত বাড়িয়ে একটা ট্যাক্সি থামিয়ে উঠে গুছিয়ে বসতেই বাইরের দিকে চোখটা আটকে গেল তার। জিদান! এক ঝলকের জন্য হলেও পরিষ্কার দেখেছে সে জিদানকে। ট্যাক্সিটা বেশ খানিকটা এগিয়ে এসেছে ততক্ষণ। হতবাক ভাবটা কাটিয়ে ট্যাক্সির চালককে থামতে বলতেই যাবে, হঠাৎ মনে এলো বাইকে করে যেতে দেখেছে সে জিদানকে। যদি সেটা জিদান হয়ে থাকে তো তারা ততক্ষণে দুজনেই অনেকখানি এগিয়ে গেছে। তাই এখন এখানে না দাঁড়িয়ে ওর বাড়ি গিয়েই কথা বলবে ও। অনেকগুলো উত্তর ওর থেকে নেওয়ার আছে। বাড়ি ফিরে শপিং ব্যাগটা রেখে দ্রুত ফ্রেশ হয়ে ওপরে নিজের ঘরে গিয়ে বসল। হাতে তুলে নিল মোবাইল ফোনটা। তারপর ধুলো জমা একটা নাম্বার অনেক দিন পর ডায়াল করল। কিন্তু যান্ত্রিক স্বর জানিয়ে দিল ওই নম্বরে যোগাযোগ করা যাচ্ছে না। জানতো শ্রাবণী এটা হবে। এর আগেও অনেক দিন অনেকবার চেষ্টা করেছে সে। একই উত্তর দিয়েছে যান্ত্রিক ভয়েস। ফোনটা আলগোছে খাটের ওপর ছুঁড়ে দিয়ে সাইড টেবিল থেকে ল্যাপটপটা টেনে নেয় সে। অন হতেই দ্রুত হাত চালিয়ে খুলল সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জিদানের প্রোফাইলটা। না, কোনো আপডেট নেই। সেই লাস্ট করা পোস্টটাই শেষ। তারপর কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু আজ শ্রাবণী স্পষ্ট জিদানকে দেখেছে। তাহলে কি অন্য কোনো প্রোফাইল আছে জিদানের, যেটায় সে ব্লক আছে বলে দেখতে পাচ্ছে না? কিন্তু কেন কেন সে ব্লক থাকবে? কিছুই বুঝে উঠতে পারছে না সে। ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় শ্রাবণী। প্রস্তুত হয় জিদানের বাড়ি যাওয়ার জন্য। অনেক দিন পরে এই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো শ্রাবণী। এখান থেকে মিনিট 5 হাঁটলেই জিদানদের বাড়ি। শেষবার এসেছিল সে রেজিস্ট্রির দিন। আবার আজ এলো।
বিকেলের পড়ন্ত রোদ এখনো মৃদু উষ্ণতা ছড়াচ্ছে পরিবেশে। অলস পায়ে সে হাঁটতে হাঁটতে এগোচ্ছিল, আর মনে ভিড় করে আসছিল অনেক রকম টুকরো টুকরো স্মৃতি। একসময় এসে পৌঁছালো জিদানদের পুরনো দোতলা বাড়িটার সামনে। প্রায় 100 বছরের পুরনো জিদানদের বাড়ি। শেষবার যখন এসেছিল বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে বহুদিন ভালো করে পরিচর্যা হয় না। সামনের বাগানটায় প্রচুর আগাছা জমেছে, বড় বড় ঘাসে ঢেকে গেছে চারিপাশ। এখানেই এখনো থাকে তো? মনে মনে নিজেকেই প্রশ্নটা করল শ্রাবণী। দেখাই যাক। এই ভেবে জং ধরা গ্রিলটার গেটটায় চাপ দিল সে। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে খুলে ফেলল গেটটা। ভিতরে পা দিল শ্রাবণী। এসে দাঁড়ালো প্রবেশের দরজায়। ভারী নিস্তব্ধ চারিপাশ। কেউ কি আছে এখানে? ভাবতে ভাবতে দরজার গায়ে লাগানো কলিং বেলের বোতামটায় চাপ দিল সে। বেশ খানিকক্ষণের নীরবতা। তারপর খটাস শব্দে খুলে যায় দরজাটা। শ্রাবণীর চোখের সামনে খোলা দরজার ওপারে দাঁড়িয়ে জিদান। ভিতরে এসো, আলতো করে বলে জিদান। বলেই দরজাটা একটু ছেড়ে দাঁড়ালো সে। শ্রাবণী ঢুকে এলো ভিতরে। দরজাটা বন্ধ করে দিয়ে পিছনে পিছনে জিদানও ভিতরে ঢুকে এলো। বসো বলে ঈষৎ গম্ভীর গলায় নির্দেশ দিল। কিন্তু শ্রাবণী ঘরের ভেতরে খানিকটা ঢুকেই থমকে গেছে। ঘরটা ভীষণ অন্ধকার। একটু আগে খোলা দরজা দিয়ে যেটুকু আলো আসছিল সেটাও দরজা বন্ধ করার পর আর আসছে না। ব্যাপারটা উপলব্ধি করে এগিয়ে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয় জিদান। শ্রাবণী দেখে ঘরের প্রতিটা জানালার পাল্লা আটকে ভারী পর্দা টানা, এমনকি ঘুলঘুলিগুলো বন্ধ করা। জিদান ততক্ষণে বসে পড়েছে ঘরের মাঝখানে রাখা গদি আটা সোফায়। শ্রাবণীও গিয়ে বসল। খানিকক্ষণের নীরবতা। তারপর সেটা ভঙ্গ করে জিদান বলল, আমি জানতাম তুমি একদিন আসবে। সে কথার উত্তর দিল না শ্রাবণী। উল্টে আবার ওকেই প্রশ্ন করল, তোমার মা বাড়িতে নেই? প্রশ্নটা শুনে একজোড়া আয়ত চোখ তুলে তাকালো জিদান। তারপর নিচু স্বরে বলল, মা অনেকদিন হলো চলে গেছে আমায় ছেড়ে। কথাটা শুনে বুকের মধ্যেটা মুচড়ে উঠল শ্রাবণীর। আর হঠাৎ করেই জিদানের জন্য একটা কুসুম কুসুম ভালোবাসায় মনটা আর্দ্র হয়ে উঠল। সেই আগের মতো সে হাত বাড়িয়ে ধরতে গেল জিদানের হাতটা। বাধা দিতে গিয়েও থেমে যায় জিদান। তারপর খানিকক্ষণ স্থির হয়ে বসে রইল, দুজনেই দুজনের দিকে তাকিয়ে। শ্রাবণী জিদানের হাতটা ধরে অনুভব করছিল কেমন যেন খসখসে হয়ে গেছে তার হাতটা। হঠাৎ জিদান হাতটা ছাড়িয়ে নিয়ে সবেগে সোফা থেকে উঠে দাঁড়ালো। অপ্রস্তুত শ্রাবণীও উঠে দাঁড়ালো। তারপর আবেগের তরলতা কাটিয়ে গলায় কাঠিন্য এনে বলল, তুমি কি আমায় নিজে থেকেই বলবে নাকি প্রশ্নগুলো আমাকেই করতে হবে? জিদান মুহূর্তকাল চুপ করে থেকে ধীর গলায় বলল, আমি জানি তুমি কি জানতে চাও। যেদিন আমাদের রেজিস্ট্রি ছিল, হঠাৎ করে সেদিন কেন আমি কোথায় উধাও হয়ে গিয়েছিলাম কাউকে কিচ্ছু না জানিয়ে। গলায় শ্লেষ ফুটিয়ে শ্রাবণী বলল, জানতে চাওয়াটা কি খুব অন্যায় হবে? না, অন্যায় না, বরং এটা করাই স্বাভাবিক। তাহলে শুনি, কি দোষ করেছিলাম আমি যে তুমি সেদিন পুরো পরিবারের সামনে আমায়? কথাটা শেষ করতে না দিয়েই জিদান বলল, প্লিজ এভাবে বলো না, আগে একবার শোনো আমার কথা। জিদানকে থামিয়ে এবার শ্রাবণী উত্তেজিত গলায় বলল, তোমার যদি কথা বলার ইচ্ছা এতই থাকতো তাহলে বাড়ি ফেরার পর আমার সাথে যোগাযোগ করতে। তুমি কি সেটা করেছো?
আজ হঠাৎ করে চোখে পড়ে গেল, তাই আমি জানলাম তুমি কলকাতায় আছো। জিদান মুহূর্তকাল থেমে এবার বলতে শুরু করলো। যেদিন আমাদের রেজিস্ট্রি ছিল তার ঠিক একদিন আগে বিকেলবেলা এক গোপন মিটিং ডাকে কোম্পানি। তুমি তো জানতেই আমার কোম্পানি সাপের বিষ থেকে বিভিন্ন প্রাণদায়ী ওষুধ তৈরির কাজ করে। সেই মতো আমাদের কাছে একটা লিড আসে, এক প্রত্যন্ত আদিবাসী গ্রামের পাশের ঘন জঙ্গলে কিছু প্রায় বিলুপ্ত বিষধর সাপের সন্ধান পাওয়া গেছে। এর বিষ নিয়ে গবেষণা করলে নতুন ধরনের তথ্য পাওয়া সম্ভব বলেই মনে করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই মতো সময় নষ্ট না করে আমাদের যেতে হবে, আর এই বিষয়টা অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হবে বলে চলল জিদান। তার সাথে ঘটে যাওয়া এক বীভৎস ইতিহাস। আমি আমার কলিগ অরিত্র একই কাজের জন্য বিবেচিত হলাম। আমরা যে লোকটির মাধ্যমে যাব সে নিজেও একজন দক্ষ স্নেক ক্ল্যাচার। সে মিল্কিং পদ্ধতিতেও বেশ পটু। সে সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আর আমরা তার বাড়িতেই আতিথ্য গ্রহণ করব। সেই মতো আমরা কাউকে কিছু না জানিয়ে সেই দিনই রওনা হলাম ওই আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। পথে রাত্রি হয়ে যাওয়ায় পাশের একটা হোটেলে রাতটুকু কাটিয়ে আবার ভোরবেলা চললাম গন্তব্যের দিকে। খারাপ ভাঙাচোরা রাস্তা। সাবধানে গাড়ি চালিয়ে যখন পৌঁছালাম তখন রোদ্দুরের তেজ প্রায় কমে এসেছে। গাড়িটা ঢুকবে না গ্রামের কাঁচা রাস্তায়। অগত্যা গাড়ি রাখার একটা বন্দোবস্ত করে পায়ে হেঁটে চললাম। যে লোকটির সাথে আমরা এলাম তার নাম সেমান। সে বিশেষ কথাবার্তা বলে না। আমরা কিছু প্রশ্ন করলে উত্তরটুকু ভাঙা ভাঙা হিন্দিতে দেয়। গ্রামে এসে যখন ঢুকলাম তখন সূর্য পাটে বসেছে। সেমানদের বাড়িটা মাটির, ছড়ানো ছেটানো অনেকখানি জায়গা নিয়ে। আমাদের থাকার ব্যবস্থা হলো বাইরের দিকের একটা ঘরে। সেমানদের বাড়ির লোকজনও বেশ অতিথিবৎসল। আমাদের সেবা যত্নের ত্রুটি রাখল না। সেমানের সাথে কথা হলো কাল সকালে আমরা বেরোবো জঙ্গলের দিকে। এরপর আমরা বেশ তাড়াতাড়ি নৈশ ভোজ সেরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে অরিত্র আর আমি অনেক রকম আলোচনা করতে লাগলাম। একসময় দুজনেরই চোখ লেগে এলো। পরের দিন আমরা তৈরি হলাম বেরোবার জন্য। জঙ্গলের কিছুটা পূর্ব দিক বরাবর ভিতরে গিয়ে আমরা অনুসন্ধান চালাতে লাগলাম। কিন্তু সেদিন ভাগ্য আমাদের ওপর সুপ্রসন্ন ছিল না। কোনো বিরল প্রজাতির সাপের দেখা আমরা পেলাম না। তখন অরিত্র জঙ্গলের আরো ভিতরে যেতে চাইল। সেমান তাকে আটকালো, বলল, বাবু আর ভিতরে যাবেন না, ওদিকে বিপদ আছে। কিন্তু অরিত্র নাছোড়বান্দা। এই নিয়ে সে সেমানের সাথে বাঘ বিতণ্ডায় জড়ালো। তবুও সেমান কোনো মতেই তাকে জঙ্গলের ভিতরে যেতে দিতে রাজি নয়। আমি কোনো ক্রমে ওদের শান্ত করে ব্যর্থ মনোরথে হয়ে ফিরে এলাম সেমানদের বাড়ি। ঠিক হলো আবার পরের দিন আসা হবে জঙ্গলের অন্য দিকটায়। দুপুরে খাবার খেয়ে আমরা দুজন একটু গ্রামটা দেখতে বেরোলাম। সেমান ও তার বাড়ির লোকজন বারবার মানা করে দিল ভুলেও যেন জঙ্গলে আর না যায়, কারণ গভীরে চলে গেলে বেরোনোর পথ খোঁজা আমাদের পক্ষে মুশকিল হবে। আর যেন অন্ধকার নামার আগেই বাড়ি চলে আসি। আমরা তাদের ইতিবাচক কথা দিয়ে বেরোলাম। কতিপয় আদিবাসী নিয়ে ছোট্ট একটা গ্রাম। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম গ্রামের একটা ফাঁকা মতন জায়গায়। সেখানে 2-4 জন শুভ্র কেশ আদিবাসী বৃদ্ধ বসেছিল। আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা এগিয়ে গেলাম সেই দিকেই।
একজন বৃদ্ধ ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করল, আমরা কে, কি করতে এসেছি এসব। আমরাও তাদের নিজেদের পরিচয় ও উদ্দেশ্য জানালাম। শোনার পর তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল। তারপর আগের বৃদ্ধটি বলল, এই জঙ্গলে সাপ ধরা নিষিদ্ধ, তোমরা জানো না? আমরা বললাম, সাপ ধরে তো নিয়ে যাচ্ছি না, আমরা শুধু তার একটু বিশেষ স্যাম্পেল নিয়ে যাব। বৃদ্ধটি আবার বললেন, কিন্তু প্রয়োজন হলে তো আবার আসবেন, ধরবেন নিরীহ প্রাণীগুলোকে। বিষ তো ওদের নিজেকে রক্ষার জন্য সৃষ্টি, সেটাও কেড়ে নেবেন। লোকটার জ্ঞান অসহ্য লাগছিল আমাদের। আমরা আর সেখানে না দাঁড়িয়ে চলে এলাম। বাড়ি ফিরে বসে আছি, এই সময় সেমান এলো। ওকে আজ বিকেলের কথাগুলো বলতেই দেখলাম গম্ভীর হয়ে গেল খানিকটা। তারপর বলল, আজ পূর্ণিমা, আজ রাত্রিবেলা বাইরে কোনো শব্দ শুনলে বা দরজায় কেউ ধাক্কা দিলে কোনোভাবেই দরজা জানলা খুলবেন না বাবু। আর ঘরের বাইরে বেরোনো তো একদমই যাবে না। আমরা অবাক হয়ে তাকাতেই সে মৃদু স্বরে বলল, এই গ্রামের ওপর একটা অভিশাপ আছে। প্রতি পূর্ণিমার রাত্রে সেই অভিশাপ জীবন্ত হয়ে শিকার খুঁজে বেড়ায়। আমরা আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু সে কথাটা বলে মুহূর্তকাল না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল ঘরের বাইরে। সেদিন রাত্রে ঘুম আসছিল না দুজনেরই। সেমানের কথাগুলো শোনার পর থেকে একটা কৌতূহল আমাদের জড়িয়ে ধরেছিল যে কি এমন ঘটে এই পূর্ণিমার রাত্রে। দুজনে শুয়েছিলাম পাশাপাশি আর টুকটাক গল্প করছিলাম। হঠাৎ একটা ছমছম শব্দ আমাদের কানে আসলো। কথা থামিয়ে দুজনেই উৎকীর্ণ হয়ে শুনলাম শব্দটা। ঠিক যেন কেউ নুপুর পরে জোরে জোরে পা ফেলে হাঁটছে। অদ্ভুত ব্যাপার, এত রাতে কে এমন ভাবে হাঁটছে? আর শব্দটা ঘরের চারপাশে ঘুরে ঘুরে আসছে না, ব্যাপারটা কি? বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অরিত্র। আমি ওকে বাধা দিয়ে বলে উঠলাম, দেখ, যাই হোক, সেমান বলেছিল দরজা বা জানলা না খুলতে। ছাড় তো ওই জঙ্গলিটার কথা। বলে আমার কথাকে পাত্তা না দিয়েই ও এগোলো জানালার দিকে। অরিত্র, যাস না, শোন শোন আমার কথা শোন। আমি আশঙ্কায় বিছানা থেকে উঠে ওকে আটকাতে গেলাম, কিন্তু ততক্ষণে ও খুলে ফেলেছে জানালার একটা পাল্লা। আমি ভয়ার্ত চোখে খানিকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। তারপর হৃতসম্বিত ফিরে পেয়ে ওর দিকে এগোলাম, কিন্তু খোলা জানালা দিয়ে আমি কিছু দেখার আগেই ও দুম করে বন্ধ করে দিল জানলাটা। তারপর আমার বিস্মিত চোখের সামনে হেঁটে এসে বসে পড়ল বিছানায়। আমি তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কি রে, কি দেখলি বাইরে? চুপ করে একইভাবে বসে রইল অরিত্র। অধৈর্য হয়ে আমি আবার প্রশ্ন করলাম, কি রে, বল কি দেখলি? তেমন কিছু না বলে একটা দায়সারা গোছের উত্তর দিয়ে তারপর বলল, বড্ড ঘুম পাচ্ছে, ঘুমোই। বলে শুয়ে পড়ল। পরিষ্কার বুঝতে পারলাম কিছু একটা লুকোচ্ছে সে। কিন্তু আমারও হলো হঠাৎ অভিমান। আমিও কিচ্ছু জিজ্ঞাসা না করে শুয়ে পড়লাম। এবার খেয়াল করলাম আর শব্দটা হচ্ছে না। কখন থেমে গেছে খেয়ালও রাখিনি। কি ছিল ওটা আসলে? আর অরিত্রই বা কি দেখেছে? এই সব ভাবছিলাম শুয়ে শুয়ে। তারপর কখন চোখ লেগে গেছে জানি না। যখন ঘুম ভাঙল উঠে বসে দেখি পাশে অরিত্র নেই। এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখলাম, না, ঘরের মধ্যে কোথাও নেই। তাহলে গেল কোথায়?
দরজার দিকে তাকাতেই দেখি দরজাটার খিলটা খোলা। তার মানে বাইরে গেছে অরিত্র একা একা। কোথায় গেল ও? জঙ্গলে? এবার কোথায় খুঁজবো ওকে? ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো আমার। মাথার ভেতরটা ফাঁকা হয়ে যেতে লাগলো। আমি খানিকক্ষণ চুপচাপ বসে থেকে দ্রুত ছুটে গেলাম সেমানদের কাছে। গিয়ে অরিত্রর অন্তর্ধানের ব্যাপারটা বললাম, কিন্তু গত রাত্রের ঘটনাটা সযত্নে এড়িয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি আর সেমান বেরোলাম জঙ্গলে অরিত্রকে খুঁজতে। সারা দিন কেটে গেল, কিন্তু জঙ্গলের যতটা যাওয়া সম্ভব ততটা খুঁজেও যখন পেলাম না, তখন দুজনের মুখেই ঘনিয়ে এলো শ্রাবণের কালো মেঘ। ফিরে আসতে আসতে ভাবলাম পুরো ঘটনাটা একবার বলি সেমানকে, যদি তাতে সমস্যার আশু সমাধান হয়। ভাবা মাত্র আমি নিচু গলায় সেমানকে বললাম রাতের ঘটনাটা। শুনে চোখগুলো বিস্ফোরিত হয়ে গেল তার, মুখটা হাঁ হয়ে গেল সেমানের। হায় হায় বাবু, এ কি হলো? এ কি সর্বনাশ হয়ে গেল! রাস্তার মধ্যেই হাঁটু মুড়ে বসে পড়ল সে। হঠাৎ কি হলো জিজ্ঞাসা করলাম আমি, কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে সে চুপ করে রইল। আমি তার পাশে বসে পড়লাম একবার, আর তখনই দেখলাম সেমানের বিস্ফোরিত চোখে ফুটে উঠেছে এক উলঙ্গ ভয়। বাড়ি ফিরে এলাম যখন, তখন সূর্যের আলো মুছতে শুরু করেছে আকাশ থেকে। ফেরার পথে সেমান একটাও কথা বলেনি আমার সাথে। বাড়ি ফিরে সোজা ঢুকে গেল অন্দরে। আমিও আমাদের জন্য নির্দিষ্ট ঘরে এসে বসলাম। সারা দিন পেটে একটাও দানা পানি পড়েনি। দেখলাম সেমানের বাড়ির এক মহিলা রেকাবি করে কিছু একটা খাবার নিয়ে এসে দিলেন। খাবার গলা দিয়ে নামতে চাইল না, তবুও খেতে লাগলাম। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় সেমান তার দাদাজিকে নিয়ে ঘরে এলো। যেদিন বাড়ির লোকেদের সাথে সেমান আমাদের পরিচয় করিয়েছিল, সেই দিনই এই শুভ্রকেশ বৃদ্ধের পরিচয়ও পেয়েছিলাম। তিনি এসে কাঁপা কাঁপা গলায় তাদের আঞ্চলিক ভাষায় আমার দিকে তাকিয়ে কিছু একটা বললেন। আমি বুঝতে না পেরে অসহায়ভাবে সেমানের মুখের দিকে তাকালাম। সেমান ভাঙা হিন্দিতে তর্জমা করে দিল। উনি বললেন অরিত্রকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ও দারাবিল্লার নজরে পড়েছে। সে তাকে নিয়ে গেছে তার নিজের জগতে। সেখানে থেকে কেউ কোনোদিন ফিরে আসে না বাবু। এখন তুমি যদি নিজের ভালো চাও তো কাল সকালেই এখান থেকে চলে যাও। সেমান থামল এইটুকু বলে। এবার বিস্মিত হতবাক আমি প্রশ্ন করলাম, কে দারাবিল্লা? চমকে তাকালো সেমান আমার দিকে। শব্দটা বোধহয় বৃদ্ধের কানেও সমানভাবে আঘাত করেছে। সে আবার বলে উঠল কিছু। সেমান ভাষান্তর করে যেটা শোনালো সেটা হলো, বহুকাল আগে এই গ্রাম আরো বর্ধিষ্ণু ছিল। একবার গ্রামের বাইরে একদল বাঞ্জারা তাঁবু ফেলে। তাদের দলে বেশ কয়েকজন মেয়ে ছিল। তার মধ্যে একটি মেয়ে ছিল দারাবিলিয়া। সে ছিল অসম্ভব ধরনের সুন্দরী। সে যখন নাচতো মনে হতো দেবতাদের সভার কোনো নর্তকী নাচ করছে। ক্রমশ তার কথা ছড়িয়ে পড়ছিল। বাচ্চা থেকে বুড়ো সকলে তার নাচের ভক্ত হয়ে পড়ে। একদিন তার নাচ দেখতে যাওয়ার পর একটি ছেলে বাড়ি ফেরে না।
সবাই ভীষণ খোঁজাখুঁজি করেও পায় না তাকে। কিছুদিন পর আবার একজন। এইভাবে হঠাৎ করেই কিছু ছেলে গায়েব হতে থাকে। তখন গ্রামের মন্দিরের পণ্ডিত ছক কষে বলে, শোনো তোমরা, ওই দাঁড়া বিলিয়া হলো শয়তানের পূজারী। তার পূজা করেই সে এমন চোখ ধাঁধানো রূপ পেয়েছে। তাই শয়তানের বলির জন্য সেই ছেলেগুলোকে নিয়ে গেছে। এই কথা প্রবল জনরোষ তৈরি করে। উত্তেজিত জনতা একদিন রাতে আগুন ধরিয়ে দেয় বাঞ্জারাদের তাঁবুতে। কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি ওই যৌতুকগৃহ থেকে পালাতে সক্ষম হয়। এতেও পণ্ডিত বলে, ও শয়তানের পূজারী, তাই ওর কোনো ক্ষতি হয়নি। সুতরাং ও বাঁচলে আরো প্রাণ যাবে। ওকে পুড়িয়ে মারতেই হবে। এমন কথা শুনে প্রাণ ভয়ে ভীত মেয়েটি সকলের কাছে তাকে রক্ষা করার আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি। তাকে একটি গাছের সাথে বেঁধে আয়োজন চলতে থাকে তাকে জীবন্ত পুড়িয়ে মারার। একসময় অগ্নি সংযোগ করে দেওয়া হয় তার গায়ে। আগুনের স্পর্শে তার বাঁধন জ্বলে যেতেই সে নিজেকে মুক্ত করে জ্বলন্ত অবস্থাতেই ছুটতে থাকে জঙ্গলের দিকে। সে জানতো এদিকে কেউ তাকে বেশি দূর ধাওয়া করবে না, কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ছিল জঙ্গলের গভীরে অপদেবতার বাস। তারপর সেই মেয়ের কথা সবাই ভুলে গেল। এই ঘটনার পর আর কোনো ছেলে গায়েব হয়নি। সকলে ধরেই নিয়েছিল ও ডাইনি মরেছে, তাই এসব বন্ধ হয়েছে। তারা এই ভেবে ভারী নিশ্চিন্ত ছিল। এরপর কেটেছে বেশ অনেকগুলো মাস। এর মধ্যে একদিন গ্রামের পণ্ডিত নিখোঁজ হয়ে যায়। চারপাশে হাজার খুঁজেও তার চিহ্ন মাত্র পাওয়া যায় না। গ্রামের লোকের মনে ফিরে আসে পূর্বের আতঙ্ক। মন্দিরের সামনেই যে দোচালাতে সে থাকত, সেখান থেকেই বরং পাওয়া যায় একটা রক্ত মাখা লাল বস্ত্র। তারপর অনুসন্ধান করে মন্দিরের পিছন থেকে আবিষ্কার হয় 5টি নরকঙ্কাল। সকলের এবার বুঝতে বাকি থাকে না আগের ছেলেগুলোর অন্তর্ধান রহস্য, কিন্তু পণ্ডিতের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে গায়েব হতে থাকে একজন করে গ্রামবাসী। আতঙ্কে পূর্ণিমার দিন সূর্য ডুবতেই সকলে ঘরে গিয়ে দৌড় দিত। কিন্তু রাত নামলেই পূর্ণিমার রাত্রে কোনো না কোনো গ্রামবাসীর কানে যেত এক নূপুরের শব্দ। সেই শব্দের আবেশে সম্মোহিত হয়ে সে চলে যেত বাইরে, আর ফিরত না। এইভাবেই প্রতি পূর্ণিমাতে বয়ে চলেছে এক ভয়ানক অভিশাপ। তারা জানে ওই দাঁড়াবিলাই দিয়ে চলেছে তার উপর হয়ে যাওয়া নির্যাতনের শাস্তি। কালক্রমে ওই নাম লোকমুখে দাঁড়াবিল্লা হয়েছে। বলা শেষ করে চুপ করে রইল সেমান। আমি মন দিয়ে অবিচল বসে শুনছিলাম কথাগুলো। এতক্ষণে এবারে নড়ে চড়ে বসলাম, কিন্তু আর বিশেষ কথা না বলে সেমানরা চলে গেল। মনে করিয়ে দিয়ে গেল কালই আমার এখানে থাকার মেয়াদ শেষ। রাত্রিবেলা খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতা এক করতে পারছিলাম না। অরিত্রকে না নিয়ে কি করে ফিরব? হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। এমনও তো হতে পারে একটু চেষ্টা করলে আর একটু জঙ্গলের মধ্যে গেলে হয়তো ফিরিয়ে আনতে পারবো ওকে। একটা অদ্ভুত টান অনুভব করলাম আমি। আমায় একবার যেতেই হবে ওই জঙ্গলে। ভাবা মাত্র সোজা হয়ে উঠে বসলাম। একটা টর্চ নিলাম পকেটে, আর একটা ছুরি নিলাম আত্মরক্ষার জন্য। তারপর দরজাটা খুলে বেরিয়ে এলাম বাইরে। চারপাশ নিঝুম। আমি একবার এদিক ওদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে দ্রুত বেরিয়ে এলাম বাড়ির বাইরে।
রাস্তায় হালকা চাঁদের আলোয় পথ চলতে বিশেষ বেগ পেতে হলো না। এগিয়ে চললাম আমার নৈশ অভিযানে। ভয়ের একটা অনুভূতি যে হচ্ছিল না সেটা নয়, তবুও এগিয়ে চললাম কোনো এক অমোঘ টানে। জঙ্গলের মধ্যে পথ চলতে অসুবিধা হওয়ায় টর্চের সাহায্য নিতে হয়েছিল। চলতে চলতে জঙ্গলের বেশ গভীরে চলে এসেছিলাম। এখানকার মহিরুহগুলো পরস্পর দৃঢ় সন্নিবদ্ধ। এখানে পথের আর কোনো রেখা নেই। বুঝলাম মানুষের যাতায়াত নেই। আমি তাও একটা গাছের পাশ কাটিয়ে যেভাবেই হোক ভিতরে ঢুকে যেতে লাগলাম। হঠাৎ গাছপালার ফাঁক ফোকর দিয়ে একটা অনুজ্জ্বল সবুজ আলোর আভাস চোখে আসলো। ঘষা কাঁচের মধ্যে দিয়ে উজ্জ্বল কোনো আলো দেখলে যেমন লাগে ঠিক তেমন। জঙ্গলের মধ্যে আলো! বিস্মিত হলাম। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে খেলে গেল একটা কথা। এটাই সেই দাঁড়াবিল্লা স্থান নয় তো? আমি জঙ্গলের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব ওই আলোক উৎসর কাছে এগোতে চেষ্টা করলাম, কিন্তু আলোর উৎস দূরে থেকে দূরে সরে যেতে লাগলো। আমার তখন জেদ চেপে বসেছে। বারবার হোঁচট খাচ্ছি, কাঁটায় আঁচড় খাচ্ছি, তবুও সামনে এগোচ্ছে। এইভাবে চলতে চলতে একসময় আমি এসে দাঁড়ালাম একটা জায়গায়, যার চারপাশে বৃহৎ পদব দল সার বেঁধে রয়েছে গায়ে গায়ে। আর আমি সবিস্ময়ে দেখলাম ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে এক মন্দির ধরনের স্থাপত্য, যার গা থেকে ঠিকরে বেরোচ্ছে এক হালকা সবুজ আভা। আমি মুহূর্তকাল থমকে দাঁড়িয়ে থেকে পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। চারিদিক অদ্ভুত রকম নিস্পন্দ। ভিতরে ঢুকতেই দেখলাম বিশাল একটা দেউড়ি, যার ছাদ ধরে রেখেছে অনেকগুলো থাম। থামগুলোর গা দিয়েও বেরিয়ে আসছে অনুজ্জ্বল সবুজ আলো। ভালো করে লক্ষ্য করেও দেখলাম থামগুলো ভারী অদ্ভুত। এক একটা মনুষ্য আকৃতি, এক একটা থাম। হঠাৎ একটা মিষ্টি সুগন্ধ নাকে এসে ধাক্কা মারল। আমি প্রাণ ভরে অনেকটা শ্বাস টেনে নিতে লাগলাম। খুব মিষ্টি গন্ধটা, কেমন একটা নেশা লেগে গেছে। হাত পাগুলো যেন কেমন অবশ হয়ে আসছে আমার। ঠিক সেই সময় হঠাৎ একটা ঘর ঘর করে শব্দ কানে এলো আমার, আর আমার চোখের সামনে দেউড়ির ওপর প্রান্তের নিরেট দেওয়াল সরে যেতে লাগলো, আর তার মধ্যে থেকে একটা আগুনের বিশাল গোলক বেরিয়ে এলো বাইরে আমার চোখের সামনে। তারপর দ্রুত তার রূপ পরিবর্তন হতে লাগলো একটা আগুনের তৈরির নারী মূর্তিতে। জেগে উঠল দুটো তীব্র সবুজ চোখ, যেটা ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমার সামনে। তারপর আমার কিছুটা কাছে এসে থেমে যায় সেটা। এবার একটা জিনিস আমার চোখে পড়ল। যেখানে এসে ওটা থেমেছে ঠিক সেখানেই মাটিতে পড়ে আছে একটা দেহ। হালকা আলোতে হলেও বেশ চিনেছি আমি, অরিত্র। আমি চিৎকার করে ডাকতে গেলাম, কিন্তু সেই মুহূর্তে আমার স্বরগ্রন্থি থেকে এক টুকরো স্বর বেরিয়ে এলো না। এবার আমার বিস্ফোরিত চোখের সামনে সেই আগুনের নারী দৃষ্টি নিচের দিকে করল।
সাথে সাথে নির্জীব অরিত্রর শরীরে তৈরি হলো প্রাণের স্পন্দন। আস্তে আস্তে উঠে দাঁড়ালো অরিত্র। তারপর তারপর কেমন যেন ঘোরের মধ্যে মেপে মেপে পা ফেলে ডান দিকে চলে গেল। খানিকক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। ওর হাতে একটা খড়গ। কি করতে চাইছে ও? আতঙ্কে বুকের ভিতরটা ফাঁকা হয়ে আসতে লাগলো আমার। কিন্তু কিন্তু ও নির্বিকার। এসে হাঁটু মুড়ে বসে পড়ল ওই আগুন নারীর সামনে। মাথা নিচু করে দু হাতে উৎসর্গ করার ভঙ্গিমায় খড়গটা তুলে ধরলো ও নিজের হাতে। তারপর এক হাতে শক্ত করে চেপে চালিয়ে দিল নিজের গলা লক্ষ্য করে। ছিটকে গেল মাথাটা একদিকে, আর ফিঙ্কি দিয়ে রুধির ধারা প্রবল গতিতে বেরিয়ে এলো অরিত্রর শরীর থেকে। প্রবল ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু কিন্তু গলার স্বরগ্রন্থি তখন সহযোগিতা করল না। এক নারী কণ্ঠের ভয়াবহ অট্টহাসি ভরিয়ে তুলল চারপাশ। তারপর দেখলাম মুন্ডু কাটা শরীরটা হাওয়ায় ভাসছে, আর কোনো এক অদৃশ্য ভোজবাজিতে কাটা মাথাটা এসে জুড়ে যাচ্ছে বারবার ওই শরীরে। একটা চোখ ধাঁধানো সবুজ আলোর বিচ্ছুরণ হলো। আমি মুহূর্তের জন্য বন্ধ করে দিলাম আমার চোখ জোড়া। চোখ খুলতেই দেখি অরিত্রের গোটা শরীরটা পাক খাচ্ছে হাওয়ায় ক্রমাগত। তারপর ছিটকে একপাশে সরে গেল। আমার ভয়ার্ত চোখের সামনে সাথে সাথে গজিয়ে উঠল আরো একটা থাম, অবিকল আগের থামগুলোর মতো, যেখানে প্রস্তরীভূত হলো অরিত্রর শরীরটা। আর একটা সবুজ আলোর বর্তনী ঘিরে ধরল থামটাকে। এবার এবার এক নারী কণ্ঠের অট্টহাসি ধ্বনিত হলো। এবার এক গুরু গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো আমায় উদ্দেশ্য করে। তারাবেল্লার গর্ভগৃহে অনধিকার প্রবেশ করার শাস্তি পাবি তুই। এখানে যারা আসে আমার ইচ্ছায় আসে। তারাবেল্লার কাছে নিজের আয়ু সমর্পণ করে দিতে হয় তাদের। কিন্তু তুই তো নিজের থেকে এসেছিস, তোর আয়ু তো গ্রহণ করবেন না তারাবেল্লা। হ্যাঁ, তবে শাস্তি দেবে। সাপের বিষ দিতে এসেছিলিস না তুই? এবার তোর শরীরে তৈরি হবে সেই বিষাক্ত থলি। সার যন্ত্রণায় ছটফট করবি তুই, না মরতে পারবি, না বাঁচতে পারবি ঠিক মতো। অভিশপ্ত হবে তোর জীবন, মরণ আসবে না শরীরে। বারবার খোলস পাল্টাবি তোর শরীরে। যে তোর সংস্পর্শে আসবে তার মৃত্যু অবধারিত। বলে কুটিল ভাবে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের মধ্যে অপদেবী তারাবেল্লা। আমার স্নায়ু আর চাপ নিতে পারল না, নিয়ন্ত্রণ হারালাম আমি নিজের ওপর থেকে। জ্ঞান ফিরতেই দেখি জঙ্গলের মধ্যে একটা ফাঁকা মতো জায়গায় শুয়ে আছি আমি। বিশাল মহীরুহর ফাঁক ফোঁকর দিয়ে টুকরো টুকরো সূর্যের আলো ভেসে উঠছে আমার মুখে। উঠে বসলাম ধর্মর করে। কোথায় সেই সবুজ মন্দির? কোথায় সেই থামওয়ালা দেউড়ি? কোথাও কিছুর চিহ্ন মাত্র নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? হবে হয়তো,
উঠে দাঁড়ালাম। অনেকটা ভিতরে চলে এসেছি পথ খুঁজে খুঁজে। যখন জঙ্গল থেকে বেরোলাম, সূর্যদেব তখন মধ্য গগনে। সেমানদের বাড়ি পৌঁছাতে ওরা কেমন করে দেখছিল আমায়, যেন ভূত দেখেছে। যাই হোক, সামান্য কিছু মুখে দিয়ে ওদের বাড়ি ছাড়লাম। সেমান পৌঁছে দিয়ে গেল গাড়ি পর্যন্ত, কিন্তু একটা কথাও বলল না আমার সাথে। খালি হাতে অরিত্রকে ছাড়া ফিরছি তখন ভগ্ন মনোরথে। ফিরে এলাম বাড়িতে। না বলে উধাও হয়ে যাওয়ার জন্য মা অনেক রাগারাগি করলেন। বলা নেই কওয়া নেই, কোথায় গেছিলিস তুই? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই খোকা? কিন্তু দুদিনের জার্নিতে ভীষণ ক্লান্ত ছিলাম, উত্তর দিতে ইচ্ছে করছিল না। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। খানিকক্ষণ শোয়ার পর একটা তীব্র অস্বস্তি ঘিরে ধরল আমায়। উঠে বসলাম। একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। সারা শরীরটা চিড়বিড় করে জ্বলে উঠছে আমার। দেখতে দেখতে আমার শরীর থেকে উঠে এলো আমার পুরো চামড়াটা। খোলস খোলস ছাড়ছি আমি। তার মানে ওটা স্বপ্ন ছিল না, তারাবিল্লার অভিশাপ সত্যিই ছিল। এসব ভাবছিলাম আতঙ্কিত হয়ে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে পিছনে তাকিয়ে দেখি বিস্ফোরিত দৃষ্টি মেলে মা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তার দৃষ্টি নিবন্ধ আমার শরীর থেকে সদ্য মাটিতে পড়া খোলসটার ওপর। আমি পিছনে ঘুরে মাকে কিছু একটা ব্যাখ্যা দিতে যাচ্ছিলাম, ততক্ষণে মা সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েছেন মাটিতে, আর ওঠেননি। আর আমি রয়ে গেলাম আমার অভিশপ্ত জীবন নিয়ে। থামল জিদান। শ্রাবণীর চোখে তখন নীরব জলপ্রপাত ঝরছে। কি বলবে বুঝতে পারছে না সে। প্রিয় মানুষের ধোঁকার উত্তর নিতে এসেছিল সে, কিন্তু এটা কি? এবার উঠে দাঁড়ায় জিদান। শ্রাবণীকে বলে বাড়ি যেতে। শ্রাবণী উঠে দাঁড়ায়। একবার জড়িয়ে ধরার ইচ্ছা তার করছিল জিদানকে। মনের ভাষা পড়ে নিয়ে জিদান বলল, না শ্রাবণী, আমার সংস্পর্শে এসো না। বলে এক দলা কান্নাকে লুকালো সে অতি কষ্টে। আর দাঁড়ালো না শ্রাবণী, ছুটে বেরিয়ে এলো বাড়ির বাইরে। সাথে সাথে দুম করে বন্ধ হয়ে গেল জিদানদের বাড়ির দরজাটা। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।